नमस्कार আমি रीता কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগেও আপনি এসেছিলেন না? ফ্লিপকার্টের কি আপনি এদিকে আসেন নাকি বেশি? কার্পেট আছে তো? কার্পেট আছে। এখন সকাল প্রায় 10টা মতো বাজে। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যেই না ঠাকুর ঘরে গেছি যে কিছু জিনিসপত্র গোছাবো, তো রঙের কাজ তো হয়ে গিয়েছে, এবার আস্তে ধীরে ঘরটা গুছিয়ে নিতে হবে কারণ সামনে একটু গৃহপ্রবেশের অনুষ্ঠান করব। তো যাই হোক, দেখলাম হঠাৎ করেই অনলাইনে একটা পার্সেল এসছে। আসলে হঠাৎ করে নয়, সপ্তাহখানেক আগে ঠাকুর ঘরে মায়ের সিংহাসনের নিচে একটা কার্পেট পাতবো বলে সেটাকে অর্ডার দিয়েছিলাম। তো শনিবার দিন আসার কথা ছিল, আর আজকে সম্ভবত শনিবারই, তো সেই জন্য কার্পেটটা চলে এসেছে। আর আগামীকাল রবিবার, তো ওই দিনই একটু মায়ের ঘরে পুজো দেবো। গৃহপ্রবেশের অনুষ্ঠান বলতে আলাদা করে সেভাবে কিছু করব না, কারণ আগে থেকেই তো আমরা এই ঘরটা ব্যবহার করতাম। যবে থেকে মোটামুটি ঘরটা হয়েছে, তো ফিনিশিং হয়নি ঠিকই, কিন্তু আমরা কম বেশি ঘরটাকে ব্যবহার করতাম। রাতে হয়তো থাকতাম না, কিন্তু দিনের বেলা বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা ঘরটা ব্যবহার করতাম। তাই গৃহপ্রবেশ আলাদা করে কিছু করব না, আর এখন পারবো না, কারণ ঘরের কাজ এখনও অনেক কিছু বাকি, ধীরে ধীরে তো হচ্ছে। কারণ বোঝেনি তো, একটা মধ্যবিত্ত পরিবারে সমস্ত কাজ সবসময় একসঙ্গে করে ওঠা সম্ভব হয় না। তো যাই হোক, তো সেই পুজোরই অনুষ্ঠান করব। আগামীকাল রথও আছে এবং দিনটাও বেশ ভালো, একটা শুভ দিন। তো কার্পেটটা বেশ বড়, 5x7 এরকম মাপেরই নিয়েছিলাম। কার্পেটটা 304 টাকা সমস্ত কিছু দিয়ে খরচ পড়েছিল। তারপরে চলে আসলাম, দেখুন আবারও ঠাকুর ঘরে। তো এই যে স্লাইডিং জানলা করা হয়েছে না, এগুলোর ফাঁকে ফাঁকে প্রচণ্ড পরিমাণে পুট্টি বা গুঁড়ো গুঁড়ো ময়লা সমস্ত কিছু জমে আছে। তো এটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিলাম। তো এখন তো ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি, এরপর এখন পাশের বেডরুমটাও পরিষ্কার করতে হবে। তো পাশে পাশে বেশ ময়লা আছে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে দেখতে ভালোই লাগে। তাই আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করব দুটো ঘরকেই, আর তারপর গুছিয়েও নেবো। তো সারাদিনে আমার পরিশ্রম যে কতটা যাবে সেটা আশা করি বুঝতেই পারছেন। রঙের কাজ কমপ্লিট হওয়ার পর সেই ঘর ধুয়ে মুছে আবার তাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করতে নিতে এ যেন কতবার যে আমায় ঘর মোছামুছি করতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠাকুর ঘরের দিকটা বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে আসলাম পাশের বেডরুমে। প্রথমেই আগে একটু মেঝেটাকে মুছে নেব, কারণ পুট্টি রং পরে মেঝেটা এত সাদা হয়ে রয়েছে, বারবার যাওয়া আসা করছি আর পায়ের নিচেটা শুধুই সাদা হয়ে এদিক ওদিকে ছাপ পড়ে যাচ্ছে। তাই ভাবছি আগে একবার মুছে নিই, তারপরে আবারও একবার মুছবো, কারণ এই যে উপরে যে জানালা আছে, চৌকিটা আছে, এগুলো সবই মোছামুছি করতে হবে। তো দেখুন কীরকম সাদা সাদা হয়ে গেছে। তো এই যে খাটটা রয়েছে, এই খাটের পায়াগুলোতেও রং লেগে কেমন একটা বিচ্ছিরি হয়ে আছে, এছাড়া খাটের মধ্যে ঝুলও লেগে আছে। তাই এই খাটটাকেও একটু ভালো করে মুছে নিলাম, আর তারপর বড় দেখে একটা এখানে পাপোশ পেতে দিলাম। এবার জানালাগুলো ভালো করে মুছে নেব, কারণ জানালাগুলোতেও চারিদিকে ধুলো পড়ে আছে, এমনকি কালকে গ্রিলগুলোও প্রাইমার দিয়ে গেছে, পাল্লাগুলোতেও প্রাইমার দিয়েছে। তো এখানে জানালার পাশে যেহেতু বক্স জানলা, তো পাশগুলো তো বেশ নোংরা হয়ে আছে। তো এগুলো একটু রং টং যেখানে যা লেগে আছে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। হাজব্যান্ড একবার বলেছিল যে সোনাকে বাড়ি থাকতে আজকের দিনটা, তাহলে ও আমার হাতে হাতে একটু হেল্প করে দিতে পারবে। কিন্তু বিশ্বাস করুন, ও আমার এসব কাজে কি হেল্প করবে বলুন? বেশিরভাগ সময়টা কি করবে জানেন? বারবার ডাকতে হবে। ও তো ফোন নিয়েই সারাদিন ব্যস্ত থাকবে। বাড়ি থাকলে আমি তো সবসময় ওর দিকে খেয়াল করতে পারবো না, কারণ আমাকে এই ধোয়া মোছামুছির কাজগুলো করতে হবে, আর ও দেখবো ততক্ষণ সেই ফোন ঘেটেই যাচ্ছে। তার থেকে ভালো স্কুল যাওয়াই। কিন্তু যেই ওর বাবা স্কুলে না যাওয়ার কথা বলেছে, সেটাই তার মাথায় রেখে দিয়েছে। তাই আজকে বায়না করেছে যে স্কুলে যাবে না। তো আমি বললাম আমার সঙ্গেও থাকতে হবে না, তাই আজকে ওর বাবাই ওকে সঙ্গে করে নিয়ে গেছে কাজে। বাবার সঙ্গেই রয়েছে, বাবার হাতে হাতে একটু সাহায্য করে দেবে, এই আর কি। কাজ করতে করতে বেলা যে কতটা হয়েছে তা আমার মনে নেই। তো ইতিমধ্যে হাজব্যান্ডও চলে এসছে সোনাকে সঙ্গে নিয়ে কাজ থেকে, আর আমার তখনও কাজ করেই যাচ্ছি। তো এমনি মোছামুছির কাজ মোটামুটি হয়েছে। এইবার এখানে যে শোকেসটা আছে, তো সেটাও মুছে নিচ্ছি, কারণ এতদিন ধরে রং করা হচ্ছিল, তো এটা একটা চাদর দিয়ে ঢাকা ছিল। কিন্তু ঢাকা থাকলে হবে কি, এর মধ্যেও তো যথেষ্ট রকম ধুলো ময়লা রং পড়েছে। তাই এটাকেও একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি।
আর এখানে খাটের ওপর বসে বসে হাজব্যান্ড আমায় বলে যাচ্ছে যে ওখানটা ভালো হয়নি, এখানটা ভালো হয়নি, আর রাগও হয়ে যাচ্ছে। তাই এতক্ষণ হাজব্যান্ডের সঙ্গে একটু বকবক করছিলাম। তাই হাজব্যান্ডকে বললাম, যেখানে যেখানে তোমার মনে হচ্ছে পরিষ্কার হয়নি সেই জায়গাগুলো তুমি পরিষ্কার করে নাও। তো যাই হোক, মোটামুটি আমার শোকেসটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার বলছি যে টিভিটা এখানে এনে দিতে, কারণ এই শোকেসটার মধ্যে তো টিভিটা থাকে এই ফাঁকাটায়। তো হাজব্যান্ডকে বললাম, আমি এটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, তুমি টিভিটা এনে বসিয়ে দাও, তাহলে ঠাকুর ঘরের যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। আর জানেন বন্ধুরা, আমাদের এই টিভিটা অনেক দিনের পুরনো, দেখেছেন তো পেছন দিকটা কতটা ভারী। তো অনেকটা পরিমাণে পেছনের দিকটাতে জায়গা আটকে, তার তুলনায় এখনকার টিভিগুলো বেশ ভালো, হালকা এবং অল্প জায়গাতেই বেশ সুন্দরভাবে সেট হয়ে যায়, তাই না? আর দেখতেও বেশ ভালো লাগে। তো ওই দিকটা তো মোটামুটি গুছিয়ে নিলাম। এবার চলে এসেছি বিছানাটা গোছাতে। তো এতক্ষণ তো বিছানাটা কি অবস্থা ছিল, এই চৌকিটা পুরো একদম সাদা রঙে ভূত হয়েছিল। তো সেটাকেও ভালো করে জল দিয়ে কাপড় দিয়ে মুছে নিলাম। তারপরে সুন্দর করে বিছানার চাদরটাকেও পেতে একদম সুন্দরভাবে বিছানাটা পেতে নিলাম। তো এবার বালিশগুলোতেও কভার করিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন তো এবার ঘরটা আমার কেমন দেখাচ্ছে, কমেন্ট করে জানাবেন কিন্তু। যারা যারা আমার হোম ট্যুর ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এবার বালিশের ওয়ারগুলো ভরে নিই। আর এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন। আর এই বারান্দার দিকটা টিনের ছাউনি দিয়ে আমার কত উপকার হয়েছে দেখুন বন্ধুরা। এত এত জামা কাপড় সমস্ত কিছু, এই যে বিছানার চাদর এখানে মেলে দিয়েছিলাম। গতকাল তো খুব বৃষ্টিও হয়েছিল। তুই এইখানে এসে ঘুমিয়েছিস ছাওয়াতে? বাহ, ভালো জায়গা পেয়েছিস তো। গোলাপটা এরকম হচ্ছে। একটা কুড়ি এসছে। একটু ব্যাঁকা মতো হচ্ছে। বোগেনভেলিয়া ফুল ফুটেছে, ফুটেছে অরেঞ্জ কালারটা ফুটেছে, এটা তো ফুটবে। এইখানটা রেখে দিই, সাজিটা এখনো মাজা হয়নি, এখানটা থাক, পরে এসে দিচ্ছে না, একটু দেরি হয়ে গেল। বন্ধুরা কাজ করতে করতে বেলা গড়িয়ে প্রায় 3টে থেকে 3:30 বেজে গিয়েছে। রান্না বলতে শুধু ভাত করেছি, তো একটু সেদ্ধ বা কিছু ভাজা করে নিতে হবে। চলুন। তো ওদিকে সোনাকে আর সোনার বাবাকে খেতে দিয়েছিলাম, আর এখানে আমি এসে একটা ডিম ভেজে নিলাম। আর ওদের জন্য একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ এসবই করেছিলাম। তো এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো দুপুর তো নয়, এখন গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো এই যে হাজব্যান্ডেরও খাওয়া প্রায় শেষ, আর সোনার অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে। তো এই যে একটু ডাল করেছিলাম, একটু আলু সেদ্ধ, আর আমার আর হাজব্যান্ডের জন্য একটু ডিম ভেজে নিয়েছিলাম, কারণ সোনা ডিম ভাজা খেতে চায়নি, ও পাঁপড় ভাজা দিয়েই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে চলে এলাম আবারও এই ঘরে। তো গতকাল যে সমস্ত বিছানার চাদরগুলো কেচেছিলাম এগুলো তো শুকিয়ে গেছে। আরও কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো রাত অবধি ছিল, তো শুকিয়ে গেছে। তো এখন যে সমস্ত জামা কাপড়গুলো কেচে এনেছি সেগুলো এই বারান্দাটাতে মেলে দেবো। তো বারান্দাটা সত্যিই আমার অনেক কাজে আসছে, কারণ সন্ধেবেলাও যদি কোনো জামা কাপড় কেচে দিই তাহলে সেটাও আর বাইরে মেলতে হবে না, সারা রাত এখানে থেকে হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে, তাই না বলুন?
আগামীকাল তো রথযাত্রা এবং বাড়িতে একটু পুজো দেবো, তো এখনও প্রচুর কাজ বাকি আছে। ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে এবং কালকে কি কাজ করব না করব, তার সঙ্গে রথ আছে, তো রথেও যাব। সমস্ত কিছু মিলেমিশে কালকের দিনটা প্রচণ্ড রকম ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ পুজোর জোগাড়ও করতে হবে, বেশ কিছু জিনিস আছে ঠাকুর ঘরের জন্য কিনতেও হবে। তো যাই হোক, কালকের জন্য একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট তো আছেই, তার সঙ্গে একটু ব্যস্ততাও আছে। সত্যি বন্ধুরা, এই টিনের ছাউনিটা দিয়ে আমার সেটা অনেক কাজে আসছে, জানেন তো। এরপর খানিকক্ষণ রেস্ট করেছি, তারপর সন্ধ্যের দিকে আমি আর সোনা বাজারে গিয়েছিলাম, কারণ পুজোর জন্য বেশ কিছু বাজার করতে হয়েছে। তো হাজব্যান্ড ভীষণ ক্লান্ত ছিল, তো আর যেতে পারিনি। আর বাড়ি এসে দেখুন আবার এখানটা ড্রিল করে এই যে পর্দা লাগানোর জন্য যে ফুটো করেছে, তো সেই কারণে ইটের গুঁড়ো পড়ে ঘরটা আবার ধুলো হয়ে গিয়েছিল। তো রাত্রেবেলা এসে আমাকে আবার ঘর মুছতে হয়েছে। তো যাই হোক, এসব করতে গেলে তো কিছু করার নেই, সেটা তো হবেই, কিন্তু পর্দাটা লাগিয়ে ঘরের লুকটা একেবারে অন্যরকম হয়ে গেছে, তাই না বলুন? তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।